এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলের সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর চ্যাপ্টার 7 সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ। তো পার্ট 3 তে আমি আজকে তোমাদেরকে পড়াবো কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। তো আগের ক্লাসেই আমি তোমাদেরকে বলেছি যে কার্বোহাইড্রেটের যে সাধারণ উপাদান সেগুলো হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই হাইড্রোজেন এবং অক্সিজেন যা জলের অনুপাতের সমান থাকে, অর্থাৎ 2:1 অনুপাতে থাকে। তো এই কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা হয়? এই কার্বোহাইড্রেট বা শর্করাকে মোট 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? মোট 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটি হচ্ছে সরল শর্করা, অপরটি হচ্ছে যৌগিক শর্করা। তো এই সরল শর্করা হলো একদম সরল প্রকৃতির, যেটি কার্বোহাইড্রেটের মৌলিক অঙ্গ হিসেবে বিবেচিত হয়। কি হয়? এই সরল শর্করা কার্বোহাইড্রেটের মৌলিক অঙ্গ হিসেবে বিবেচিত হয়। ক্লিয়ার? এরপরে আসছে যৌগিক শর্করা। এই যৌগিক শর্করা হলো সরল শর্করাগুলো যুক্ত হয়ে গঠন করে কি যৌগিক শর্করা। তো এই যৌগিক শর্করা কয় ভাগে বিভক্ত? এই যৌগিক শর্করা দেখো আবার 2 ধরনের। সেগুলো কি কি? সেগুলো হলো অলিগোস্যাকারাইড, অপরটি হচ্ছে পলিস্যাকারাইড। তো অলিগোস্যাকারাইড কি? এই অলিগোস্যাকারাইড হচ্ছে 2 থেকে 10টি সরল শর্করা যখন যুক্ত হয়ে যে শর্করা গঠন করে তাকেই বলা হয় অলিগোস্যাকারাইড। কি বললাম? 2 থেকে 10টি সরল শর্করার সমন্বয়ে গঠিত কি হয়? অলিগোস্যাকারাইড। আর পলিস্যাকারাইডটা কি? পলিস্যাকারাইড হচ্ছে 10-এর বেশি সরল শর্করা। কি বললাম? 10টির বেশি তো এই কার্বোহাইড্রেট বা শর্করায় যে কার্বন থাকে সেই কার্বনের সংখ্যা কমপক্ষে কত থাকে? এই কার্বোহাইড্রেট বা শর্করায়, সেটা সরল শর্করা হোক বা যৌগিক শর্করা হোক, যে ধরনেরই শর্করা হোক, তার মধ্যে কার্বনের সংখ্যা কমপক্ষে কতটা থাকে? কমপক্ষে থাকে 3টি। তার মানে কমপক্ষে 3টি থাকতেই হবে কার্বন। ক্লিয়ার? তো এখন আমি তোমাদেরকে পড়াবো সরল শর্করা। তাহলে আমি আজকে যে পয়েন্টটি তোমাদেরকে ডিসকাস করব সেটি হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগের মধ্যে পড়াবো সরল শর্করা।
তো দেখো, এবার আমরা মেন পয়েন্টে প্রবেশ করছি, যেটি হচ্ছে সরল শর্করা। এই সরল শর্করাটা সরল প্রকৃতির এবং যা কার্বোহাইড্রেটের মৌলিক অঙ্গ হিসেবে বিবেচিত হয়। তো এই সরল শর্করাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? একটি হচ্ছে কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুসারে সরল শর্করার শ্রেণীবিভাগ এবং কার্বনের সংখ্যার উপর নির্ভর করে সরল শর্করার শ্রেণীবিভাগ। তো প্রথমে আসছি কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুসারে সরল শর্করার শ্রেণীবিভাগ। এই কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুসারে সরল শর্করাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটি হচ্ছে অ্যালডোজ, অপরটি হচ্ছে কিটোজ। এই যে অ্যালডোজ শর্করায় কি থাকে? অ্যালডিহাইড গ্রুপ যুক্ত থাকে। কি থাকে? এই এতে থাকে অ্যালডিহাইড গ্রুপ। এই অ্যালডিহাইড গ্রুপটা এই অ্যালডোজে যুক্ত থাকে। ক্লিয়ার? তো এই অ্যালডিহাইড গ্রুপ তো যুক্ত থাকে, তাহলে অ্যালডোজ শর্করার উদাহরণ কি হবে? এই অ্যালডোজ শর্করার উদাহরণ হবে গ্লুকোজ। কি বললাম? গ্লুকোজ, যার রাসায়নিক সংকেত কি? C6H12O6। এবার দ্বিতীয় নম্বরে আসছি কিটোজে। তো এই যে কিটোজ শর্করা, এই কিটোজ শর্করায় কি যুক্ত থাকে? এই কিটোজ শর্করায় যুক্ত থাকে কিটোন গ্রুপ। এই কিটোন গ্রুপ কিটোজ শর্করায় যুক্ত থাকে, তাহলে এই কিটোজ শর্করার উদাহরণ কি হবে? এর উদাহরণ হবে ফ্রুক্টোজ। কি হবে? ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজের রাসায়নিক সংকেতটা তাহলে কি হবে? ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত হবে C6H12O6। ক্লিয়ার? দেখো, এখন আমরা এই যে অ্যালডোজ গ্রুপ বা এই অ্যালডোজ যে সরল শর্করা, এই অ্যালডোজ সরল শর্করার এই গ্লুকোজটাকে আমরা রাসায়নিক গঠন লিখে নেব। এই গ্লুকোজের রাসায়নিক গঠনটা কি? তো দেখো, এই যে গ্লুকোজের যে আমি রাসায়নিক গঠনটা তৈরি করে নিয়েছি, এখানে অ্যালডিহাইড গ্রুপ কোনটি? এখানে অ্যালডিহাইড গ্রুপ হলো এটি। এটি কি? এটি হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এটি হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে আমি কার রাসায়নিক গঠন লিখেছি? গ্লুকোজ।
এরপরে আসছি 2 নম্বরে, কিটোজ গ্রুপ। এই কিটোজ গ্রুপে কি থাকে? কিটোন বর্গ থাকে এবং যার উদাহরণ হলো ফ্রুক্টোজ। তাহলে প্রথমে আমরা ফ্রুক্টোজের রাসায়নিক গঠনটা লিখে নেব। তাহলে এটা কি হলো? ফ্রুক্টোজের রাসায়নিক গঠন আমি লিখলাম, তাই তো? কি লিখলাম? ফ্রুক্টোজের রাসায়নিক গঠন, যার রাসায়নিক সংকেত কি? C6H12O6। ক্লিয়ার? তো এর ফ্রুক্টোজ তো লিখলাম, ফ্রুক্টোজটা কিটোজ গ্রুপের মধ্যে পড়ে। এর তাহলে কিটোন বর্গ কোনটা? চলো আমরা জেনে নিই। কিটোন বর্গ, এটি হচ্ছে কিটোন বর্গ বা কিটোন গ্রুপ। তাহলে এটি হচ্ছে কিটোন গ্রুপ। তাহলে কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুসারে আমরা কার্বোহাইড্রেট অর্থাৎ সরল শর্করার শ্রেণী বিভাগটা জানলাম। তো দেখো, এরপরে আসছি কার্বনের সংখ্যা অনুসারে সরল শর্করার শ্রেণী বিভাগ, অর্থাৎ কার্বনের সংখ্যা অনুসারে সরল শর্করাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। এই যে কার্বনের সংখ্যা অনুসারে সরল শর্করাকে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি বলতো? নাম্বার 1 ট্রায়োজ, নাম্বার 2 টেট্রোজ, নাম্বার 3 পেন্টোজ, নাম্বার 4 হেক্সোজ, নাম্বার 5 হেপ্টোজ। ক্লিয়ার? তাহলে কি কি বললাম? ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ এবং হেপ্টোজ। দেখো, এই যে পেন্টোজ এবং হেক্সোজ, এই যে দুটো সরল শর্করা, এই দুই সরল শর্করা মুক্ত শৃঙ্খলে থাকতে পারে, আবার বলয়াকারেও অবস্থান করতে পারে। কেমন ভাবে? কি কি ভাবে? মুক্ত শৃঙ্খলে বা বলয়াকারে অবস্থান করতে পারে। ক্লিয়ার? তো এই যে বলয়াকারে যে সমস্ত শর্করা অবস্থান করে তাদেরকে আবার 2 ভাগেও ভাগ করা যেতে পারে। সেগুলো কি কি? সেগুলো একটি হচ্ছে পাইরানেজ আর একটা হচ্ছে ফিউরানেজ। ঠিক আছে? এই পাইরানেজ হলো আলফা প্রকৃতির এবং ফিউরানেজ হলো বিটা প্রকৃতির। ক্লিয়ার? এখন আমরা পাইরানেজের বলয়াকৃতি গঠনটা কেমন হয় আমরা তাই জেনে নেব। চলো জেনে নিই। ক্লিয়ার? এটি হচ্ছে পাইরানেজের বলয়াকৃতি গঠন বা আলফা বলয়াকৃতি গঠন।
আর পাইরানেজের। তাহলে এর মুক্ত শৃঙ্খলটা কেমন হবে? ওপেন চেনটা হবে এটা হচ্ছে ওপেন চেন। এটা হচ্ছে পাইরানিজের ওপেন চেন এবং এটা হচ্ছে আলফা বলয়াকার গঠন। এবার আসছি ফিউরানিজ। এই ফিউরানিজের বিটা বলয়াকার গঠনটা কেমন হয়? ফিউরানিজের বিটা বলয়াকার গঠন হয় এটা হচ্ছে বিটা বলয়াকার গঠন। আর ফিউরানিজের, ঠিক আছে। তো এই ফিউরানিজের ওপেন চেনটা কেমন হবে? এই ফিউরানিজের ওপেন চেন হবে এটা হচ্ছে ফিউরানিজের ওপেন চেন। ক্লিয়ার? দেখো এই পাইরানেজ এবং ফিউরানেজ কি বললাম? এই যে পাইরানেজ এবং ফিউরানেজে মধ্যে পার্থক্য কি? পাইরানেজে কার্বন থাকে দেখো 6টি। কয়টি থাকে? 6টি। 1 2 3 4 5 6। তাহলে কটা থাকলো? 6টি। এবার দেখো ফিউরানেজে আসছি। ফিউরানেজে কার্বন থাকে কয়টি বলো তো? কার্বন থাকে 1 2 3 4 5। কয়টি থাকে? 5টি। এর বলয়াকার গঠনেও তুমি দেখো 1 2 3 4 5। কয়টি থাকছে? 5টি। দেখো এই যে পাইরানেজ, এই পাইরানেজেও কার্বন বলয়াকার গঠনে কার্বন থাকছে কয়টি? 1 2 3 4 5 6। এই বলয়াকার যে পাইরানেজ গঠনে সেখানেও কার্বন থাকছে 6টি। এখন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে ডিসকাস করব, সেটি হলো মনোস্যাকারাইড বা সরল শর্করায়। কি বললাম? মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইড বা যাকে বলা হয় সরল শর্করা, এই সরল শর্করাতে কি থাকে বলতো? অদৃশ্য কার্বন থাকে। কি উপস্থিত থাকে? অদৃশ্য কার্বন। কার্বন বা যাকে বলা হয়
অদৃশ্য কার্বন বা আসিমেট্রিক কার্বন উপস্থিত থাকে। এই আসিমেট্রিক কার্বনের কাজ কি? এই আসিমেট্রিক কার্বনের ফাংশন বা কাজ হলো আলোক রশ্মির ঘূর্ণন ঘটানো বা আলোক রশ্মির ঘূর্ণনে সহায়তা করা। দেখো, এই অদৃশ্য কার্বন যদি আলোক রশ্মির ঘূর্ণনটাকে ডান দিকে ঘটায়, কি বললাম? আলোক রশ্মির ঘূর্ণনটাকে যদি ডান দিকে ঘটায়, তখন তাকে কি বলা হয় বলতো? তখন তাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি। কি বলা হয়? তখন তাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি, যাকে সংক্ষেপে আমরা লিখতে পারি ডি বাই ডি, ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এই আকারে লিখতে পারি। ঠিক আছে? একে আমরা পজিটিভ সাইন অর্থাৎ প্লাস সাইন দিয়ে আমরা চিহ্নিত করে থাকি। এরপরে আসছি, এই অদৃশ্য কার্বন যদি আলোক রশ্মির ঘূর্ণনটাকে যদি বাম দিকে ঘটায়, কি বললাম? অদৃশ্য কার্বন যদি আলোক রশ্মির ঘূর্ণনটাকে বাম দিকে ঘটায়, তাহলে একে আমরা কি বলবো? আলোক রশ্মির ঘূর্ণনটাকে যদি বাম দিকে ঘটায়, তখন তাকে বলা হয় লিভোরেটরি। কি বলা হয়? তখন তাকে বলা হয় লিভোরেটরি। একে চিহ্নিত করা হয় ক্যাপিটাল এল বাই স্মল এল দ্বারা। ক্যাপিটাল এল বাই স্মল এল দ্বারা চিহ্নিত করা হয়, যাকে মাইনাস সাইন দ্বারা নির্দেশ করা হয়, যাকে নির্দেশ করা হয় মাইনাস সাইন দ্বারা। ক্লিয়ার? তাহলে অদৃশ্য কার্বনটা কি বুঝতে পারলে মনোস্যাকারাইডের? আরো একবার বলে দিই, মনোস্যাকারাইডের মধ্যে অদৃশ্য কার্বন, যাকে আমরা ইংলিশে বলি আসিমেট্রিক কার্বন, এই আসিমেট্রিক কার্বন কি করে? আলোক রশ্মির ঘূর্ণন ঘটায়। তার মানে আসিমেট্রিক কার্বন বা অদৃশ্য কার্বনের কাজ হলো আলোক রশ্মির ঘূর্ণনের সহায়তা করা। ক্লিয়ার? তো এই আলোক রশ্মির ঘূর্ণনটা যখন ডান দিকে ঘটায়, তখন তাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি, যাকে ক্যাপিটাল ডি বাই স্মল ডি দ্বারা চিহ্নিত করা হয় এবং প্লাস সাইন দ্বারা নির্দেশ করা হয়। এই আলোক রশ্মির ঘূর্ণনটাকে যখন বাম দিকে ঘটায়, তখন তাকে কি বলা হয়? লিভারোটেটরি, যাকে ক্যাপিটাল এল বাই স্মল এল দ্বারা চিহ্নিত করা হয় এবং যাকে মাইনাস সাইন দিয়ে নির্দেশ করা হয়। এরপর যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব, সেটি হলো সরল শর্করার বিশেষ কয়েকটি ধর্ম। তো সরল শর্করার যে বিশেষ কয়েকটি ধর্ম রয়েছে, সেগুলো প্রথম আমরা লিখে নিই। নাম্বার 1, আইসোমারিজম। নাম্বার 2 হচ্ছে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। নাম্বার 3 হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া। নাম্বার 4 হচ্ছে
জারণ। ক্লিয়ার? তো প্রথম পয়েন্টে আমরা আসি আইসোমারিজম। আইসোমারিজম কি? সরল শর্করার যে ধর্ম, প্রধান ধর্ম আইসোমারিজম। আইসোমারিজম কি? যে সকল শর্করা একই, তার মানে ওদের রাসায়নিক সংকেত একই, কিন্তু তাদের গঠনগত দিক দিয়ে তারা পরস্পর পৃথক। যেমন গ্লুকোজ, গ্লুকোজের রাসায়নিক সংকেত C6H12O6। ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত কি? C6H12O6। এই দুটোর রাসায়নিক সংকেত একই হলেও আমি তোমাদেরকে একটু আগেই আমি দেখিয়েছি যে এদের গঠন, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের গঠনটা কিন্তু আলাদা। ঠিক আছে? একটাতে অ্যালডিহাইড গ্রুপ বর্তমান, একটিতে কিটোন গ্রুপ বর্তমান, অর্থাৎ গ্লুকোজে বর্তমান অ্যালডিহাইড গ্রুপ এবং ফ্রুক্টোজে কিটোন গ্রুপ বর্তমান। তো দেখো এদের কিন্তু গঠনগত পার্থক্য দেখা গেল, এদের রাসায়নিক সংকেত এক হওয়া সত্ত্বেও। সো এদের এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কিন্তু পরস্পরের আইসোমার। এইভাবে আরো একটি উদাহরণ সহ বোঝাচ্ছি। রাইবোজ, রাইবোজ এবং রাইবিউলোজ, এই দুটোও কিন্তু গঠনগতভাবে পৃথক। সেই জন্য এই রাইবোজ এবং রিবিউলোজ বা রাইবিউলোজ এই দুটিও পরস্পরের আইসোমার। নাম্বার 2 এ আসছি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। সরল শর্করা, কি বললাম? সরল শর্করা কার সাথে বিক্রিয়া করে? তীব্র খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কি বললাম? তীব্র এই তীব্র খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে ফুরফুরাইল ডেরিভেটিভ। কি করে? ফুরফুরাইল এই ফুরফুরাইল ডেরিভেটিভ উৎপন্ন করে। এরপরে আসছে 3 নম্বরে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। মৃদু ক্ষারের সঙ্গে অ্যালডোজ এবং কিটোজ। কি বললাম? অ্যালডোজ অ্যালডোজ এবং কিটোজ কার সঙ্গে? মৃদু ক্ষারের সঙ্গে। অ্যালডোজ এবং কিটোজ মৃদু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো? উৎপন্ন করে এনিডায়ল, এইটি উৎপন্ন করে। ক্লিয়ার? নাম্বার 4 এ আসছি জারণ। তো সরল শর্করা মৃদু জারক অ্যাসিডের প্রভাবে, যেরকম ধরো অ্যালডোজ, অ্যালডোজটা জারিত হয়ে কি বললাম? অ্যালডোজটা কি হয়ে? জারিত হয়ে কি উৎপন্ন করে? অ্যালডোজটা জারিত হয়ে উৎপন্ন করে অ্যালডোনিক অ্যাসিড। কি উৎপন্ন করে? অ্যালডোনিক অ্যাসিড। ক্লিয়ার? তো এইগুলো হলো সরল শর্করার বিশেষ কয়েকটি ধর্ম। তাহলে সরল শর্করার শ্রেণীবিভাগ এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।